শুভ দুপুর সবাইকে। আমরা যেটি করছিলাম সেটি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের লেকচারটি পড়ছিলাম। আজকে যেটি পড়ব সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটি প্ল্যানিং লেকচার 5 আজকে দেখতে হবে আমাদের। মিডের জন্য এই পর্যন্তই আমরা দেখব। তো চলো শুরু করা যাক আজকের লেকচার ক্যাপাসিটি প্ল্যানিং। আমার কথা শোনা যায় তো স্পষ্ট না? জি স্যার, শোনা যাচ্ছে। আর ফ্যান বন্ধ করা আছে, ঠিক আছে। আজকে যে লেকচারটি আমাদের দেখতে হবে সেটি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল কোর্সের, সেটি হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং লেকচার 5। আচ্ছা, এর আগে আমরা ফোরকাস্টিং করছিলাম, সেলস এন্ড ফোরকাস্টিং। আজকে যেটি দেখতে হচ্ছে সেটি হচ্ছে আমাদের ক্যাপাসিটি প্ল্যানিং। নাম শুনে কিন্তু আমরা অনেকটা বুঝতেছি যে প্ল্যানিং করব অবশ্যই ক্যাপাসিটি মেনটেন করে বা ক্যাপাসিটি প্ল্যানিং করব। যে মানে কি, মনে করো তোমার একটা ফ্যাক্টরি রয়েছে, সেটা 30 টন ডাইং ক্ষমতা, তাহলে তোমার ক্যাপাসিটি কত? মানে 30 টন আমরা ধরবো, 30 টন, কিন্তু আসলেই আমরা ক্যাপাসিটি মানে ডাইং তো 30 টন করতে পারবো না, কিছু কম হবে। তো যাই হোক, এটার ক্যাপাসিটি হলো 30 টন। তো এখন তোমার নানা প্রকার বায়ার আছে, অনেকগুলো বায়ার, কোনোটার ইম্পর্টেন্স বেশি কোনোটার কম, তো সেই হিসেবে তোমাকে ডাইং করতে হবে, তাহলে সেই হিসেবে তোমাকে প্ল্যানিং করতে হবে। তো এই ক্যাপাসিটি প্ল্যানিংটা হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের, যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের, তার যে ইয়ে রয়েছে, ক্যাপাসিটি রয়েছে, সেই অনুসারে তার অর্ডার নেয় সাধারণত সে, বা সেই অনুসারেই সে যখন ফোরকাস্টিং করলো যে হ্যাঁ তার কালকে বা সামনের উইকে এতগুলো প্রোডাক্ট লাগবে, তাহলে সেই এতগুলো প্রোডাক্ট মার্কেট ডিমান্ড তার, সেটা মার্কেট ফোরকাস্টিং এর পর পাওয়া গেল, সেটা সে উৎপাদন করতে পারবে কি পারবে না, তো সেটার উপরই তার ক্যাপাসিটি প্ল্যানিং ডিপেন্ড করছে। তো এটা নানা প্রকার বিষয়ের উপর ডিপেন্ড করে। তো সেটি আজকে আমরা দেখবো যে ক্যাপাসিটি প্ল্যানিংটা কি, আসলে এটা কিভাবে প্রভাবিত হয়। চলো শুরু করা যাক। তো প্রথমে একটু আমাদের সংজ্ঞা দেখা দরকার বরাবরের মতোই, সেটি হচ্ছে যে ক্যাপাসিটি প্ল্যানিংটা কি। বলা হচ্ছে যে ক্যাপাসিটি প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রোডাকশন ক্যাপাসিটি নিডেড বাই অ্যান অর্গানাইজেশন টু মিট দ্য চেঞ্জিং ডিমান্ডস ফর ইটস প্রোডাক্টস। বলা হচ্ছে যে ক্যাপাসিটি প্ল্যানিংটা কি, ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং দ্য প্রোডাকশন ক্যাপাসিটি নিডেড বাই অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের কতটুকু দরকার সেটা তো আমরা ফোরকাস্টিং করব, সেটিকে কিভাবে সম্ভব তার এখানে উৎপাদন করা, সেটি টু মিট দ্য চেঞ্জিং ডিমান্ডস ফর দ্য প্রোডাক্টস। অন্যভাবে বললে, ক্যাপাসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য এবিলিটি টু অ্যাচিভ, স্টোর অর প্রডিউস, এটাকে বোঝাচ্ছে। ফর অ্যান অর্গানাইজেশন ক্যাপাসিটি উড বি দ্য এবিলিটি অফ এ গিভেন সিস্টেম টু প্রডিউস আউটপুট উইথিন দ্য স্পেসিফিক টাইম পিরিয়ড। ডেফিনেটলি এটা কি, এবিলিটি, প্রোডাকশন এবিলিটি বা এবিলিটি টু গিভেন সিস্টেম টু প্রডিউস আউটপুট উইথিন দ্য স্পেসিফিক টাইম, অবশ্যই একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে হতে হবে। ইন অপারেশন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি ইজ ডিফাইন্ড এজ অ্যান অ্যামাউন্ট অফ দ্য আউটপুট রিসোর্সেস অ্যাভেলেবল টু প্রডিউস রিলেটিভ আউটপুট সার্ভিস অফ পিরিয়ড অফ টাইম। ইনপুট দিয়ে আউটপুট দিব, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কতগুলো আউটপুট পেতে পারি সেটিকে বোঝাচ্ছে। ইন জেনারেল টার্মস ক্যাপাসিটি ইজ রিফার্ড এজ দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি which can be attained within a normal working schedule. So capacity planning is essential to be determining the optimum utilization of resources and plays an important role to decision making ইত্যাদি ইত্যাদি। আলটিমেট বোঝাচ্ছে কি, ক্যাপাসিটি প্ল্যানিং বলতে যেটি বোঝাচ্ছে, তাহলে আমরা কি বুঝতেছি, যে আমরা সেলস ফোরকাস্টিং এর মাধ্যমে জানতে পারছি যে হ্যাঁ কালকে আমার এতটুকু প্রোডাক্ট লাগবে, বা একটা কোম্পানির বা একটা অর্গানাইজেশনের এতটুকু প্রোডাক্ট লাগবে, তাহলে এই এতটুকু প্রোডাক্ট বা এতগুলো প্রোডাক্ট তার কোম্পানি, নিজস্ব কোম্পানির কতটুকু সে উৎপাদন করতে পারবে সেটি সক্ষমতা যাচাই, বা সেটি কিভাবে উৎপাদন করবে সেটির প্ল্যানিং, সেটিকে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং বলছি। যেমন আমাদের যখন ওভারলোডেড হয়ে যায় তখন আমরা কি করি, বাইরের ফ্যাক্টরি থেকে সাধারণত করিয়ে নিয়ে আসি কাজ। দেখো এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে লোড এন্ড ক্যাপাসিটি, আমার ফ্যাক্টরির যে পরিমাণ ক্যাপাসিটি সেই পরিমাণে তো আমি প্রোডাকশন করতে পারবো, এর বেশি তো পারবো না। সো লোড কম হতে পারে, বেশি হতে পারে, বাট ক্যাপাসিটি তো ক্যাপাসিটি, তাই না? ওকে, তো চলো আর একটু ডিটেলস আমরা জানবো। বলা হচ্ছে এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে, বলা হচ্ছে এন এক্সাম্পল অফ দিস ইজ হোয়েন এ ফার্ম হ্যাজ 20 এমপ্লয়িজ, মনে করো, দ্যাট ওয়ার্ক ফর লাইক 20 আওয়ার্স এ উইক, 20 ঘন্টা কাজ করে, 20টা এমপ্লয়ি আছে। দেন ফার্মের 400 উইকলি ওয়ার্কিং ক্যাপাসিটি। মানে কি, সহজ করে বলি, একটা ফার্মে মনে করো আইটি ফার্ম, সেখানে 20 জন এমপ্লয়ি আছে, তারা মনে করো সপ্তাহে 20 আওয়ার কাজ করে, 20 ঘন্টা কাজ করে, তাহলে তাদের উইকলি ক্যাপাসিটি
20 আওয়ার হলে সেটা তাদের মান্থলি বের করতে পারি। তো তাদের উইকলি যে 20 আওয়ার, এই যে 20 আওয়ার কিন্তু তার ক্যাপাসিটি। তো এটা যদি 400 ওয়ার্কিং উইকলি ক্যাপাসিটি, আমরা যদি 20 জনের, একজনের 20 হলে 20 জনের 400, সপ্তাহে 400 ঘন্টা হচ্ছে, এটি হচ্ছে তাদের ক্যাপাসিটি। এখন এর বেশি যদি করতে চায় বা এর কম যদি করতে চায়, মনে করে একটা কাজ করতে 800 ঘন্টা লাগবে, তো যে ফার্মকে অ্যাসাইন করা হচ্ছে তার ক্যাপাসিটি হচ্ছে 400 ঘন্টা। তাহলে একটা ফার্ম কি করছে, তার উপস্থিত যে এমপ্লয়ি সবকিছু মেনটেন করে কিন্তু সে ক্যালকুলেট করছে যার কতগুলো লাগবে, তাই না? এটি কিন্তু ক্যাপাসিটি, যে হ্যাঁ ভাই আমি এটা পারবো করে দিতে, অথবা হ্যাঁ আমি এটা পারবো না। So without putting overtime in the equation, it means the firm can take maximum 400 hours in a week. আমরা যদি ওভারটাইম দিই সেটি আলাদা কথা, বাট একটা কাজ আসছে, সেই কাজটা করতে 800 ঘন্টা লাগবে, কিন্তু আমার কোম্পানি যেটা রয়েছে সেটার কাজ করার ক্ষমতা ম্যাক্সিমাম 400 ঘন্টা। আমরা যদি আমাদের যেহেতু 20 জন রয়েছে, 20 জনের 20 ঘন্টা করে 400 ঘন্টা, তাহলে আমার আরো এরকম 20 জন লাগবে। এই যে ক্যাপাসিটিটা, এই তাহলে আমি প্ল্যানিং করব কিভাবে, যে আমার কতটুকু হবে এবং বাকি যেটা হবে না সেটা বাইরে থেকে করাবো। বলা হচ্ছে যে প্রোডাকশন ম্যানেজার্স আর মোর কনসার্নড অ্যাবাউট দ্য ক্যাপাসিটি। অবশ্যই প্রোডাকশন ম্যানেজারে হবে, সেটা হচ্ছে যে সাফিসিয়েন্ট ক্যাপাসিটি ইজ রিকোয়ার্ড টু মিট দ্য কাস্টমার ডিমান্ড ইন টাইম। Sufficient capacity is required to meet the customer demand in time. Sufficient capacity definitely is required to the, মনে করো তোমার বাজারে সরিষার তেল তুমি বিক্রি করো, তো তেল নাই, তুমি তোমার কনজিউমারকে, তোমার যে খুচরা বিক্রেতা আছে তাদেরকে তেল দিতে পারছো না, তাহলে কি তুমি তো তাদের ডিমান্ড ফুলফিল করতে পারছো না। তাহলে ডিমান্ড ফুলফিলের জন্য কিন্তু আমাদের, তো এখন একটা অর্গানাইজেশনের যদি এরকম কোনো প্ল্যানিং না থাকে কতটুকু উৎপাদন হবে, আমার কাস্টমার টোটাল যে ডিমান্ড সেটা মিট করতে পারবে কিনা সেটা যদি না থাকে, তাহলে তো সেই কোম্পানি কিভাবে চলবে, বা সেই কোম্পানির কি বলবো। তাহলে আগে আমাদের ডিমান্ড জেনে প্ল্যানিংটা করতে হবে, ক্যাপাসিটি প্ল্যানিংটা করতে হবে, যে সেটা যদি একটা ইন্ডিভিজুয়াল হয় বা বিভিন্ন গ্রুপের হয়, যে এইখানে এতটুকু উৎপাদন হবে, এইখানে এতটুকু উৎপাদন হবে, তারপরেও তো তোমাকে ক্যাপাসিটিটা অ্যানালাইসিস করতে হচ্ছে। এরপরে যদি আমরা বলি capacity affect the scheduling system, capacity affect the cost, definitely scheduling system কে তুমি তো চাইলেই তোমার যে শিডিউল প্ল্যানিং করা আছে এর বাইরে গিয়ে কাজ করতে পারবে না, যে H&M বায়ার আসে আজকে বললো যে ভাই আমার এই ব্ল্যাকটা একটু তাড়াতাড়ি ডাইং করে দেন, সম্ভব? সো ক্যাপাসিটি affects the cost efficiency of the operation, capacity create requires of investment ইত্যাদি। সো ক্যাপাসিটি প্ল্যানিং কি বলা হচ্ছে, যে পসিবল ইমপ্রুভমেন্ট ফ্রম ক্যাপাসিটি প্ল্যানিং মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি তারই একটি ছবি এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটি হচ্ছে যে অন টাইম ডেলিভারি, আমরা কি করতে পারি, অন টাইম ডেলিভারি করতে পারি, অর্থাৎ যখন দরকার মানে সঠিক সময় ডেলিভারি। এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা, যারা মার্চেন্টাইজিং এ কাজ করে থাকো তোমরা জানো যে এই অন টাইম ডেলিভারিটা, যে ভাই আজকে তো শেড মিলে নাই, আরো 2 দিন লাগবে, কাপড় নষ্ট হয়েছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এবং বিশেষ করে যখন শিপমেন্ট আমাদের ডেলিভারি হয় তখন তো বুঝতেই পারছো যে তখন কিন্তু আমাদের এক্সট্রা লস দিতে হয়, বা প্রোডাক্টের প্রাইস কম নিতে হয়, বা এয়ার শিপমেন্ট যখন করি তখন কি অবস্থা হয়, আমরা এগুলো জানি যারা মার্চেন্টাইজিং করে থাকি। সো এই অন টাইম ডেলিভারিটা খুবই ইম্পর্টেন্ট, যেটিতে আমরা ফেল করে থাকি সাধারণত। এই অন টাইম ডেলিভারির জন্য কিন্তু আমার ক্যাপাসিটি প্ল্যানিংটা দরকার। আমার যদি ক্যাপাসিটি প্ল্যানিংই না থাকে তাহলে তো আমি কিছুই বলতে পারবো না। রিসোর্স ইউটিলাইজেশন, ক্যাপাসিটি প্ল্যানিং এর মাধ্যমে কিন্তু তোমার রিসোর্স গুলো তুমি ইউটিলাইজ করতে পারবা কিভাবে। মনে করো ক্যাপাসিটি প্ল্যানিং করা আছে যে এত টন হবে, এখন সেখানে যদি কম বা বেশি হয় কনসার্ন পারসন কিন্তু সেটা ধরে যাবে। মনে করো একজন একটা ফেব্রিক নষ্ট করে ফেললো, প্ল্যানিং তো সে তো আর কোথা থেকে ফেব্রিক নিয়ে আসতো, তোমাকে ম্যানেজমেন্টকে জানাই তাকে ফেব্রিক নিয়ে এসে ডাইং করতে হবে। তখন সে কিন্তু মোর লায়াবল হবে এবং মোর সিনসিয়ার হবে, যে ভাই একটা ফেব্রিক যদি নষ্ট করি তাহলে সেটার আমার জবাবদিহিতা আছে। WIP এন্ড লিড টাইমস কমাবে কাজের, যে অনেক সময় ধরে ফাইটিং রয়েছে, প্রোডাকশন কস্ট রয়েছে, থ্রুপুট ইত্যাদি নানা প্রকার সুবিধা আমরা পেতে পারি। সেই সুবিধাগুলো সহ দেখবো আমরা। তাহলে আমরা ক্যাপাসিটি প্ল্যানিং কি সেটা আমরা আশা করি বুঝেছি। দ্য ভ্যালু অফ ক্যাপাসিটি প্ল্যানিং, যেটি বললাম যে আমরা যদি সেটার ভ্যালু বলবো বা সেটাকে আমরা বলতে পারি, যে ইম্পর্টেন্স তো বলতে পারি, অথবা কেন মানে কিভাবে ক্যাপাসিটি প্ল্যানিং সাহায্য করবে, অথবা ক্যাপাসিটি প্ল্যানিং এর ভ্যালু কি, বা কিভাবে এটা আমাদের হেল্প করবে আমরা যদি ক্যাপাসিটি প্ল্যানিং করে থাকি। সেটি কিভাবে, সেটি হচ্ছে যে বলে গেটস ইউ ইন ফ্রন্ট অফ প্রবলেমস। তোমার যদি ক্যাপাসিটি প্ল্যানিং বা প্ল্যানিং থাকে, ক্যাপাসিটি তো একটা মিলের থাকছে ক্যাপাসিটি 30 টন, এবার প্ল্যানিংটা হচ্ছে এই 30 টনকে সার্কুলেট করে, যে এই মেশিনে 500 কেজি, এই মেশিনে 15 কেজি, এই মেশিনে 1500 কেজি, 2000 কেজি, এভাবে ডাইং হবে। এখন
গেটস ইউ ইন ফ্রন্ট অফ ইউর প্রবলেম, তোমাকে তোমার প্রবলেমের সামনে নিয়ে আসতেছে এই প্ল্যানিং। তো তোরা যারা প্ল্যানিং এ কাজ করো, বলা হচ্ছে যে হ্যাভিং এ রাডার অন ইউর থাম্বস ক্যাপাসিটি can present scope and creep the ensure that you meet the delivery date and spare the unfortunate risks of going budget। তো তোমাকে, তুমি যখন কি করছো যে ক্যাপাসিটি প্ল্যানিং করছো, তার ফলে কিন্তু তুমি বুঝতে পারছো যে কোনটার ডেলিভারি ডেট কবে এবং কোনটা তুমি এটা ডেলিভারি ডেট ধরেই কিন্তু তুমি রাইং করতেছো বা প্ল্যানিং করতেছো কোন ফেব্রিকটা কবে হবে। তো এখন যখন এটা হচ্ছে না, তখন কিন্তু তুমি সহজেই আইডেন্টিফাই করতে পারছো। তো আইডেন্টিফাই করতে পারলে কি তুমি সেই প্রবলেমটা সলভ করতে পারছো। আর যদি এই প্ল্যানিংটা না থাকতো, তাহলে একটা কি এলোমেলো অবস্থা বা এরকম হতো যে কোনটা কখন হচ্ছে, আসলে এই ধরনের কোনো ইয়ে নাই। সো গেটস ইউ ইন ফ্রন্ট অফ ইউর প্রবলেমস। সো এটা কি করছে, the same time allowing you to predict that can be accomplished in certain time frame and being able to say how much capacity you have been able to predict can be done। এবং একই সাথে তুমি কিন্তু বলতে পারছো যে তোমার ক্যাপাসিটি ছিল 30 টন, তুমি রাইং করতে পেরেছো 29 টন, এই ধরনের। সো এটা কিন্তু একমাত্র ক্যাপাসিটি প্ল্যানিং এর সফলেই সম্ভব। ব্যাকস আপ হায়ারিং ডিসিশন এন্ড কনস্ট্যান্ট ডাটা। বলা হচ্ছে যে ক্যাপাসিটি প্ল্যানিং অ্যাজ no other process in form of hiring decision, allowing you to shore up the gaps of skill test. You can help execute and understand the drives and highly process the highlighting inadequate skill। বলা হচ্ছে এই যে ক্যাপাসিটি প্ল্যানিং এর ফলে তুমি বুঝতে পারছো তোমাকে বাইরে থেকে কোনো কাউকে হায়ার করে নিয়ে আসতে হবে কিনা, ডিসিশন নিতে হবে কিনা। মনে করো তোমার একটা ফেব্রিকের জটিল ডিজাইন চলে এসেছে, তোমার অভ্যন্তরীণ যে ওয়ার্কার গুলি রয়েছে, অভ্যন্তরীণ যে ডিজাইন মাস্টার রয়েছে, তার পক্ষে সেটা সম্ভব নয়। ফলে কিন্তু তুমি বাইরে থেকে লোকজন নিয়ে আসতেছো, বা তুমি তোমার ইন্টারনাল কন্ডিশন কিন্তু জানতেছো এই ক্যাপাসিটি প্ল্যানিং এর ফলে। অর্থাৎ প্রত্যেকটা চুলচেরা বিশ্লেষণ বা প্রত্যেকটার একটা সিস্টেমেটিক অবস্থা যে কখন কোনটা হবে। সো একবারে একটা ক্লিয়ার ক্রিস্টাল ধারণা তুমি কিন্তু পাচ্ছ তোমার প্রোডাকশনের বসে থেকে। ইলিমিনেট ওয়েস্ট অ্যালং ভ্যালু স্ট্রিমস, তোমার যে বলা হচ্ছে যে ওয়েস্ট অ্যালং ভ্যালু স্ট্রিম যোগ হচ্ছে এবং ওয়েস্ট মিনিমাইজেশন হচ্ছে। বলা হচ্ছে নট সার্ভিস কারেক্টলি সাম প্রজেক্টস মে either lack of capacity or have too much assigned to them. So armed with the knowledge where the resources spend their time, you can optimize the project process, cut down time wastage or vice versa, new assigned people। দেখা যায় অনেক সময় আমরা বলি না যে সঠিক মানুষকে সঠিক কাজ দেওয়া হয়নি। মনে করো একজনের কোয়ালিটিতে ভালো লাগে, আরেকজনের ডাইং এ ভালো লাগে। তো এখন যদি কোয়ালিটিটাকে ডাইং এ দেই, ডাইং থেকে, তাহলে আলটিমেট কি হবে, তার হয়তো সেই বিষয়ের উপর দক্ষতা নাও থাকতে পারে। তো সেই কাজটা করতে ভালো লাগবে না। তো ফলে কি হবে যে কাজের ওয়েস্টেজ হবে। ওয়েস্টেজ কত কিছুর হতে পারে, ফেব্রিকের হতে পারে, টাইমের হতে পারে, নানা প্রকার হতে পারে। তো ফলে যেটা হবে, তুমি যখন ক্যাপাসিটি প্ল্যানিং এর ভিতরে থাকবে, তোমার কিন্তু প্রত্যেকটা প্ল্যানিং মানে কি, প্রত্যেকটা মেশিন থেকে কতটুকু নামতেছে, যে এই 10 নাম্বার মেশিনের সেটা এখনো নামে না কেন, ঘটনা কি এখানে, তাহলে তখন কিন্তু তুমি সেটা বুঝতে পারছো, তুমি কিন্তু জানতে পারছো কি। তো এই যে বিষয়গুলো মানে সহজে আইডেন্টিফাই বা ডিটেক্ট করে দেয়, সেটি হচ্ছে ক্যাপাসিটি প্ল্যানিং। আর এই যে যখন আমাদের এই ধরনের প্রবলেম গুলি, এই ধরনের ওয়েস্টেজ গুলি, ডিসিশন গুলি আমরা জানতে পারবো বা আমাদের সামনে ধরা দিবে, তখন কিন্তু আমরা সহজেই সেটা ডিসিশন নিতে পারবো এবং আমাদের যে প্রোডাক্ট ডেলিভারি যে গাইডলাইন, সেটি কিন্তু আমরা সহজেই নিয়ে আসতে পারবো বা মিট করতে পারবো। আনহেন্স দ্য ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, যেটি বললাম যে কাজের যে একটা স্বচ্ছতা, সেটি কিন্তু থাকা দরকার। মনে করো কাজের স্বচ্ছতা বলতে কি বোঝাচ্ছে, স্বচ্ছতা বলতে অনেক কিছু বোঝায়। যেমন ওই যে মনে করো তোমার ফ্যাক্টরিতে ফেব্রিক নষ্ট হলো, তোমার লেবার কি করলো, তোমার যে ইয়ে রয়েছে, তুমি ফ্লোর ইনচার্জ, তুমি জানোই না যে কি হয়েছে। তোমার যে লেবার, সে কি করছে, ওই ফেব্রিক ফেলে দিয়ে অন্য একটা ফেব্রিক ইয়ে করা শুরু করছে। তো যখন তোমার প্রত্যেকটা স্পেসে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, দায়িত্বশীলতা থাকবে, তখন কিন্তু তোমার লেবার ওই কাজটা করতে পারবে না। তোমাকে সে জানাবে, তারপর প্রসেসের মাধ্যমে নিটিং থেকে ফেব্রিক এসে আবার ডাইং এ উঠবে। যদি এরকম হয়, যদি কোনো ক্যাপাসিটি প্ল্যানিং না থাকে, তাহলে কি হবে, সে ফেব্রিক নিয়ে আসে উঠায় ডাইং করে ফেলাবে, তুমি টেরই পাবা না। ঠিক আছে। সো এই যে ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, যখন আমরা ক্যাপাসিটি প্ল্যানিং যাব বা প্ল্যানিং এ যাব, তখন কিন্তু এইটা চলে আসবে। তো যাই হোক, এই সমস্ত কারণে আমরা ক্যাপাসিটি প্ল্যানিংটা আমাদের দরকার। এতগুলো কারণ ছাড়াও প্রধান যে কারণ, সেটি হচ্ছে আমরা কালকে কতটুকু ডিমান্ড রয়েছে সেটি মিট করার জন্য হলেও কিন্তু আমাদের ক্যাপাসিটি প্ল্যানিংটা দরকার। ওকে, কমন ক্যাপাসিটি প্ল্যানিং মিস্টেক। তো এখন আমরা যারা প্ল্যানিং করি বা এই ক্যাপাসিটিটাকে অ্যানালাইসিস করি, একটা ফার্মের, একটা ফ্যাক্টরির, একটা ওয়্যার হাউসের, যেটাই হোক না কেন, তখন আমরা একটু বেশি কিছু মিস্টেক করে ফেলি। সেখানে দুটি মিস্টেকের কথা বলা হচ্ছে।
প্রথমত যে মিস্টেকটির কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে ওভার এস্টিমেটিং অ্যান এমপ্লয়েজ অ্যাভাইলেবিলিটি। ওভার এস্টিমেটিং অর্থাৎ একজন এমপ্লয়ি মনে করো কাজ করতে পারে 6 ঘন্টা, আমরা সেখানে যদি তার 8 ঘন্টা ধরে কিন্তু হিসাব করতেছি, যে মনে হয় না যে মানে শিফট শেষই হচ্ছে না বা পরের জন আবার আসে নাই, ফলে কি হয় কাজের প্রতি যে ভালোবাসা বা কাজের যে বেস্ট আউটপুট সেটি কিন্তু পাওয়া যায় না। বলা হচ্ছে যে ওভার এস্টিমেটিং এন্ড এমপ্লয়েজ অ্যাভেলেবিলিটি, আমরা যদি এরকম করি 6 ঘন্টা সে ইফেক্টিভলি কাজ করতে পারবে, আমরা তার কাছ থেকে 8 ঘন্টা ইফেক্টিভলি কাজ চাচ্ছি, আসলে তখন তো সে সেটা দিতে পারবে না। ফলে আমার যে ক্যাপাসিটি প্ল্যানিং যে এতগুলো ডাইং হওয়ার কথা ছিল সেটা কিন্তু ডাইং হতে পারবে না। ফলে কি হচ্ছে আমার সবকিছু কিন্তু টার্গেট মিস হচ্ছে। তো ক্যাপাসিটি প্ল্যানিং এ যদি মিস্টেক হয়, তো ক্যাপাসিটি প্ল্যানিং এর ক্ষেত্রে সাধারণত এই ধরনের মিস্টেক একটা হতে পারে। আরেকটি হচ্ছে মিসম্যাচ বিটুইন স্কিল সেটস এন্ড প্রজেক্টস, যেটি আমি বললাম যে মিসম্যাচ, যেটি দেখো আমাদের প্রত্যেকের কিছু ভালো লাগার জায়গা আছে বা এক্সপার্টিস রয়েছে প্রত্যেকের। মনে করো ওই যে বললাম তুমি ডাইং এর বিষয়গুলো খুব ভালো বুঝবা, তো সেই ক্ষেত্রে বা আরেকজন যেটি আছে মনে করো সুইং এর ক্ষেত্রে কেউ হচ্ছে সিম সাইড সেলাই করতে ভালোবাসে, কেউ পকেট লাগাতে এক্সপার্ট বা কেউ বাটন লাগাতে এক্সপার্ট। তো এখন যদি এটা উল্টাপাল্টা করে দেওয়া হয়, আলটিমেট কি হবে, সে একটু অস্বস্তি বোধ করবে এবং তার কাজের যে এফিসিয়েন্সি সেটি কমে যাবে। তো আলটিমেট এফিসিয়েন্সি কমে গেলে আমার যে টার্গেটেড ক্যাপাসিটি সেটি কিন্তু আমি মিট করতে পারবো না। সো এই যে মিসম্যাচ, যখন একজন প্ল্যানিং করবে সে যদি এই মনে করো এটার কথা বাদ দিলাম, একজন ইয়ে ডাইং লেবার সে হচ্ছে যে ব্ল্যাক ডাইং করতে খুব ওস্তাদ, ভালো পারে, অথবা হোয়াইট করতে ভালো পারে, তাহলে সে যদি তাকে যদি তুমি অন্য কালার দাও সেক্ষেত্রেও কিন্তু একটু মিসম্যাচ আমরা বলতে পারি। অথবা মনে করো যে হোয়াইট চলতেছে, হোয়াইটের মাঝখানে হঠাৎ করে যদি ব্ল্যাকে তুমি প্ল্যানিং এ দিয়ে থাকো, তাহলে কি হবে, মেশিন ওয়াশ করতে হবে ব্ল্যাকের পরে, ইত্যাদি ইত্যাদি, তাহলে কি সেটি কিন্তু মিসম্যাচ হয়ে গেল। তো এ ধরনের কিছু ভুল সাধারণত প্ল্যানিং ক্যাপাসিটি প্ল্যানিং বা কমন ক্যাপাসিটি প্ল্যানিং মিস্টেক আন্ডারে হয়ে থাকে। ওকে, আমরা যদি এখন একটু ক্লাসিফিকেশনে যাই, ক্যাপাসিটি প্ল্যানিং এর ক্লাসিফিকেশন, এটা নানা বিষয়ের উপর ভিত্তি করে ক্যাপাসিটি প্ল্যানিং এর ক্লাসিফিকেশনটা হতে পারে। তো আমরা 3টা ক্যাটাগরির ক্যাপাসিটি প্ল্যানিং বলছি, সেটি হচ্ছে যে লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এন্ড শর্ট রেঞ্জ ক্যাপাসিটি প্ল্যানিং। নাম শুনে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শর্ট, লং এন্ড রান ক্যাপাসিটি প্ল্যানিং। তাহলে এগুলো কি জিনিস, বলা হচ্ছে যে লং টার্ম ক্যাপাসিটি প্ল্যানিং মানে একটা দীর্ঘ সময় ধরে। লং রেঞ্জ ক্যাপাসিটি অফ এন অর্গানাইজেশন ইজ ডিপেন্ড অন দ্য ভেরিয়াস other capacities like design capacity, production capacity, sustainable capacity, effective capacity, etc. Design capacity is the maximum output possible as indicated by the equipment manufacturer under ideal working condition. আচ্ছা, ডিজাইন ক্যাপাসিটি কি সেগুলো আমরা সম্পর্কে জানবো, সবগুলো সম্পর্কে তারপরে আমরা বলছি। অর্থাৎ তুমি মনে করো তোমার ফ্যাক্টরিতে 20টা ডাইং মেশিন বসাবো, তাহলে 20টা ডাইং মেশিন যদি 100 কেজি করে ডাইং করে তাহলে 2000 কেজি ডাইং করবে। এটি হচ্ছে তোমার হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। এখন আসলে কি আমরা 2000 কেজি পাবো? পাবো না। তো লং টার্ম ক্যাপাসিটি গুলো সাধারণত এই ধরনের হয়ে থাকে যে লং ইনভেস্টমেন্টে যায়, যে একই ধরনের প্রোডাক্ট লং টার্ম ধরে যখন উৎপাদন করা হয় সেটিকে সাধারণত লং টার্ম ক্যাপাসিটি আমরা বলে থাকি। যে এই মেশিনে শুধু সাদাই চলবে সব সময়ের জন্য, ঠিক আছে। বলা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম আউটপুট পসিবল এন্ড ইকুইপমেন্ট আন্ডার নরমাল ওয়ার্কিং কন্ডিশন অর ডে। ওকে, এন্ড সাস্টেইনেবল capacity is the maximum production level achievable by realistic working condition and considering normal machine breakdown and maintenance, etc. An effective capacity is optimum production level. দেখো আমরা লং টার্ম ক্যাপাসিটি বললাম যে অর্গানাইজেশন একটা লং টার্ম ক্যাপাসিটি অর্থাৎ একই ধরনের প্রোডাক্ট যখন হবে তখন সেটাকে সেইভাবে প্ল্যানিংটা করা হয়। দেখুন লং টার্ম ক্যাপাসিটি কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করছে, সেটি হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, সাস্টেইনেবল ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি। সাস্টেইনেবল ক্যাপাসিটিটা কি, যে সাস্টেইনেবল ক্যাপাসিটি মানে কি, সেখানে এটা রিয়েলিস্টিক ওয়ার্কিং কন্ডিশন অর্থাৎ ডাইং ফ্লোরে টেম্পারেচার 40 ডিগ্রি থাকবে। নরমাল কন্ডিশন এখানে কি কি হতে পারে, এখানে একটা ওয়ার্কারের অ্যালোয়েন্স রাখতে পারে, তার তো বাথরুম চাপতে পারে, তারপর এখানে কি বলবো মেশিন নষ্ট হয়ে যেতে পারে, সবগুলো কনসিডার করেই বা লং টার্ম ক্যাপাসিটিটা কিন্তু এভাবে অ্যানালাইসিস করা হয়। এন্ড ইফেক্টিভ ক্যাপাসিটি ইজ অপটিমাম প্রোডাকশন লেভেল প্রিফার্ড জব। মনে করো 2 ঘন্টার জন্য তার লং টার্ম ক্যাপাসিটি প্ল্যানিং করা হয় না, ইটস ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক নেচার, অর্থাৎ কি ধরনের কাজটা হবে এটা দ্বারা সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। মিডিয়াম টার্ম ক্যাপাসিটি তাহলে একটু কম, বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ক্যাপাসিটি প্ল্যানিং আন্ডারটেকেন অর্গানাইজেশন 2 থেকে 3 বছর, লং টার্ম তো 5, 10, 15, 20 ইত্যাদি বছর। যেমন অটোমোবাইল কোম্পানি, সে অটোমোবাইল তৈরি করতেই থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে মিডিয়াম টার্ম ক্যাপাসিটি, মিডিয়াম টার্ম কি সাধারণত 2 থেকে 3 বছর এরকম টাইম ফ্রেম নিয়ে সে ডিজাইন করে থাকে। দেখো একটা জিনিস কিন্তু
আমরা যখন বিশেষ করে ভ্যারাইটি অফ প্রোডাক্টের ক্ষেত্রে যখন একই ধরনের প্রোডাক্ট কেউ নুডলস বানায় কেউ বিস্কিট বানায়, তাহলে নুডলস বানানোর প্রসেস বা ফ্লোচার্ট কিন্তু একরকম, মেশিন পত্র একরকম, বিস্কিট বানানোর প্রসেস বা ফ্লোচার্ট কিন্তু একরকম। যখন তুমি ইনভেস্টমেন্টে যাবা অবশ্যই তোমাকে প্ল্যানিং করতে হবে যে এটা প্রতিদিন এতগুলা নুডলস তৈরি করা সম্ভব, তাহলে এই মেশিনটা কতদিন চলবে। এই মেশিন দিয়ে তো তুমি চকলেট বানাইতে পারতেছো না, তাই না? সো তোমার কিন্তু প্ল্যানিং করতে হচ্ছে। তাহলে মিডিয়াম টার্ম ক্যাপাসিটি, শর্ট টার্ম ক্যাপাসিটি কি? স্ট্র্যাটেজিক প্ল্যানিং আন্ডারটেকেন বাই অর্গানাইজেশন ফর এ ডেইলি, উইকলি অর কোয়ার্টারলি টাইম। এটি সাধারণত, তো এটা বোঝাই যাচ্ছে যে অন দ্য বেসিস অফ দ্য টাইম ইন্টারভাল যখন আমরা এই প্ল্যানিংটা করছি, এই ক্যাপাসিটি অ্যানালাইসিসটা করছি, তো প্ল্যানিং করি তো মেশিন পত্র কিনবো, তাই না? এবং সেটা ক্যাপাসিটি অ্যানালাইসিস করবো। ওকে, গোল অফ ক্যাপাসিটি প্ল্যানিং কি? গোল আমরা এতক্ষণ ধরে বকবক করছি, তাহলে কি বুঝলাম? গোল হচ্ছে কি? ক্যাপাসিটি প্ল্যানিং এর গোল হচ্ছে, আলটিমেট গোল অফ ক্যাপাসিটি প্ল্যানিং ইজ টু মিট দ্য কারেন্ট এন্ড ফিউচার লেভেল অফ দ্য রিকোয়ারমেন্ট অফ মিনিমাম প্ল্যানিং টু মিট দ্য কারেন্ট এন্ড ফিউচার লেভেল অফ দ্য রিকোয়ারমেন্ট। এখন কতটুকু দরকার এবং ভবিষ্যতে কতটুকু দরকার হতে পারে ম্যাজিক টুথপেস্ট, তাহলে ম্যাজিক টুথপেস্টের কোম্পানি এই যে এই ডিটারমিনেশন করছে এবং এটা প্ল্যানিং করছে উৎপাদন, এটি তার গোল। দেয়ার আর 3 টাইপস অফ ক্যাপাসিটি প্ল্যানিং বেসড গোল, সেটি হচ্ছে লিড ক্যাপাসিটি প্ল্যানিং, লেগ স্ট্র্যাটেজি প্ল্যানিং এন্ড মাস স্ট্র্যাটেজি প্ল্যানিং। এখন এই যে প্ল্যানিংটা, সে প্ল্যানিংটাকে আমরা গোলের উপর বেস করে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। সেটি কিরকম? অর্থাৎ গোলটা কি? গোলটা মানে কি? মার্কেটে কতটুকু দরকার, আজকে কতটুকু দরকার, ফিউচারে কতটুকু দরকার হবে। বেশি কখন দরকার হবে? যখন বেশি বেশি লোকজন খাবে, বেশি বেশি দাঁত ব্রাশ করবে, নাকি তখন দরকার হবে। সো এটি নানা প্রকার হতে পারে। আমরা যদি প্রথমে দেখি, আচ্ছা এখানে এগুলো বর্ণনা করা নাই, প্ল্যানিং, স্ট্র্যাটেজি প্ল্যানিং, আচ্ছা এগুলো পরে আছে বোধহয়, অথবা নাই। আচ্ছা যদি না থাকে তাহলে নাই। সেটি হচ্ছে প্রথমে যেটি লিড ক্যাপাসিটি প্ল্যানিং, লেগ স্ট্র্যাটেজি প্ল্যানিং এন্ড ম্যাস স্ট্র্যাটেজি প্ল্যানিং। এটি হচ্ছে যে বিভিন্ন প্রকার লিড স্ট্র্যাটেজি প্ল্যানিং, যেমন হচ্ছে বিভিন্ন প্রকার আমাদের যে ইয়ে রয়েছে মার্কেটিং পলিসি, যে এখন ইয়ে বিক্রি করছে, বিস্কিট বিক্রি করতেছে, বিস্কিট বিক্রি করতে করতে সাধারণত বাচ্চারা আকৃষ্ট হচ্ছে না, তাহলে বিস্কিটের বা চিপসের সাথে তখন আমরা কি দিয়ে দিচ্ছি? ওই যে ঘুরানি দিয়ে দিচ্ছি, তাহলে বা বেলুন দিয়ে দিচ্ছি। এ ধরনের কিছু স্ট্র্যাটেজি রয়েছে যেটা ক্যাপাসিটি প্ল্যানিং এর সাথে যায়, সেটি মার্কেট স্ট্র্যাটেজিতে আমরা পড়েছি বা পড়বো যে কিভাবে এটি কাজ করে। তো মেজারমেন্ট অফ ক্যাপাসিটি, স্লাইড কি উল্টা হলো? আচ্ছা স্লাইড উল্টো হয়নি, ওকে। আমরা ক্যাপাসিটির টাইপ সম্পর্কে জেনেছি, এবার একটু আসবো মেজারমেন্ট অফ ক্যাপাসিটি। আমরা কিভাবে আমার ফ্যাক্টরির বা আমার প্ল্যান্টের বা আমার অর্গানাইজেশনের ক্যাপাসিটিটাকে মেজার করব, যে আমার তো প্ল্যানিং করার আগে জানা দরকার যে আমার কতটুকু আছে, তাই না? কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিভাবে মেজার করতে পারি, সেটি হচ্ছে ইনপুট মেজার অফ ক্যাপাসিটি, আরেকটি হচ্ছে আউটপুট মেজার অফ ক্যাপাসিটি। সহজ ভাষায় যদি বলি, আমার একটা ডাইং ফ্যাক্টরি আছে, আমি জানি না 10-15টা মেশিন আছে, এটার আমি কত ক্যাপাসিটি কিভাবে বুঝবো? এটা বোঝার দুটা উপায়। একটি হচ্ছে কত টন প্রতিদিন প্রোডাকশন হয় ডাইং ফ্যাক্টরি থেকে, তাহলে আমি এটার ক্যাপাসিটি বুঝে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে মানে কত টন ফিনিশ ফেব্রিক ডাইং হয়ে বের হয়, এটি একটি হতে পারে। আরেকটি হতে পারে কি, এখানে কত টন ফেব্রিক, র ফেব্রিক লাগে। আচ্ছা সহজ করে বলি, একটা বিস্কুট ফ্যাক্টরির আউটপুট কি? বিস্কুট উৎপাদন করছে, তাহলে কতগুলো বিস্কুট উৎপাদন করছে সেটা দিয়ে কিন্তু বোঝা যায় সেটার ক্যাপাসিটি। আরেকটা কি, আরেকটা হচ্ছে যে কতগুলো আটা, ময়দা, ডিম লাগতেছে, সেটি দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এটির ইয়ে কি। তাহলে বড় ফ্যাক্টরিতে বেশি বেশি লাগবে, ছোট ফ্যাক্টরিতে কম লাগবে, তাহলে সেটার ক্যাপাসিটি কিন্তু আমরা দুই ভাবে বুঝতে পারছি, একটা আউটপুটটাকে মেজার করে আর একটা ইনপুটটাকে মেজার করে। তো এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, আমরা যদি একটু দেখি, সেটি হচ্ছে যে when using input measure of capacity, the measure selected is defined by the key point into the process where the provision capacity is fixed and often easier to measure the capacity by inputs. For example, মনে করো rooms available in a hotels or seats at a conference venue, সেটা এটা এটা মনে করো হল রুম আছে, কনফারেন্স, আমার নর্দানের যে ইয়েটা রয়েছে সেখানে মনে করো 100টা সিট রয়েছে। So input measure are most appropriate for a small process where capacity is relatively fixed, for highly customized and variable outputs such as complicated services. এখন আমি এটার ক্যাপাসিটিটা কিভাবে মাপতে পারি? কতগুলো আছে সেটার কতগুলো লোক ধরে অথবা কতগুলো লোক বেরোয়, বা এই দুটো ভাবেই মেজার করতে পারি, তাই না? আউটপুট মেজার বলছে যে আউটপুট মেজার কাউন্ট ফিনিশ ইউনিটস ফর প্রসেস অ্যাজ মোবাইল ফোনস,
প্রডিউসেস ডে ক্লাস ইত্যাদি। তো আমরা ইনপুট এবং আউটপুট দুটি মেজার করে কিন্তু আমাদের যে ক্যাপাসিটি সেটি মেজার করতে পারি। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, সেটি হচ্ছে একটি মিউজিক ফেস্টিভ্যাল ইনপুট ক্যাপাসিটি এবং আউটপুট ক্যাপাসিটিটাকে জাস্ট বোঝার জন্য আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে মিউজিক ফেস্টিভ্যাল মানে একটা প্রোগ্রাম। তো স্কোয়ার মিটার অফ ল্যান্ড, এই ইনপুট ক্যাপাসিটি হচ্ছে যে কত জায়গা, কতটুকু জায়গা, সেটি হচ্ছে ইনপুট ক্যাপাসিটি। মানে আমরা এখানে একটা মাহফিল করব, এই মাহফিলের জন্য কতটুকু জায়গা লাগতে পারে আমরা বলতেছি যে হ্যাঁ এই এই জায়গাটা পুরোটাই লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইনপুট, যেখানে হ্যাঁ 500 1000 লোক ধরতে পারে। এটা কিন্তু ইনপুট, এটা ব্রেডের থেকে আলাদা করে একটু বলছে, তাহলে এটা কিন্তু ইনপুট ক্যাপাসিটি আমাদের। আর কতগুলা লোক আসলো, অ্যাটেন্ডেন্স হলো, সেটি কিন্তু বলা হচ্ছে যে আউটপুট ক্যাপাসিটি। যে হ্যাঁ ভাই গতবার এখানে মাহফিল হয়েছিল, এখানে তো 5000 লোক ধরছিল, এই যে 5000 দিয়ে কিন্তু আমরা মেজার করছি। বা কিন্তু ওই যে মাহফিলের লোকগুলো বা কমিটি যারা ছিল তারা কিন্তু আগে থিঙ্ক করছে যে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কতগুলো লোক ধরতে পারে, যে ভাই 4500 থেকে 5000 ধরতে পারে। এটি হচ্ছে ইনপুট ক্যাপাসিটি মেজার, আর এটা হচ্ছে আউটপুট ক্যাপাসিটি মেজার। আশা করি ক্লিয়ার। এখানে আরো কিছু উদাহরণ রয়েছে, যেমন হোটেল রুমের ক্ষেত্রে, কার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, মিল্ক ব্লটিং প্লান্ট, ঠিক আছে, লেদার হাউস এটসেট্রা। তো এইভাবে আমরা আমাদের ক্যাপাসিটি প্ল্যানিংটাকে মাপতে পারি। এখন আমাদের ডাইং ফ্যাক্টরিতে আমরা কিভাবে মাপতে পারি যে কতগুলো লাগে আর কতগুলো ফেব্রিক, র ফেব্রিক আসছে কত টন আর কত টন বেরিয়ে যাচ্ছে। এখানে বলা হচ্ছে সিম্পল ফর্মুলা ফর, এই শব্দ করে কে? কাকা আব্বু বললো এই রায়ান, তো আমি আপনার কথা মিউট করে দেন স্যার আপনি। হ্যাঁ হ্যাঁ আমি মিউট করে দিয়েছি। আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি এ সিম্পল ফর্মুলা ফর ক্যাপাসিটি ক্যান বি, ক্যাপাসিটিকে তাহলে আমরা কিভাবে মেজার করছি? টাইম অ্যাভেলেবল বাই টাইম অফ টাস্ক অ্যাভেলেবল। তাহলে অল্প সময়ে যে ফ্যাক্টরি বেশি কাজ করতে পারবে তার ক্যাপাসিটি বেশি, তাহলে আবার বেশি সময় যার লাগবে তার ক্যাপাসিটি কম। খুবই সহজ। তাহলে ক্যাপাসিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? সময় এবং কাজ এর রিলেশনশিপ। 10 টন ডাইং করতে একটা ফ্যাক্টরি 2 দিন লাগে, একটা ফ্যাক্টরির হাফ বেলা লাগে, তাহলে ক্যাপাসিটি কার বেশি? যার হাফ বেলা লাগবে তার বেশি। খুবই সহজ। এখানে আরেকটি উদাহরণ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ফর এক্সাম্পল এ সার্ভিস প্রোভাইডার ওয়ার্কস এট 8 আওয়ার এ ডে, 8 ঘন্টা কাজ করবে, ভালো কথা। টেক টু টিফিন 15 মিনিটস, 15 মিনিটস 15 মিনিট প্লাস 15 মিনিট তাহলে সে নেবে কফির জন্য, এন্ড হাফ আওয়ার ফর লাঞ্চ। তাহলে টাইম অ্যাভেলেবল ফর ওয়ার্ক ইজ 7 আওয়ার পার ডে। তাহলে একটা মনে করো মজুর নিছো, দিন মজুর তুমি কাজ করার জন্য, সে তোমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে 8 ঘন্টা কাজ করবে, কিন্তু সেই 8 ঘন্টার ভিতরে তার 30 মিনিট লাঞ্চ রয়েছে, তারপর আবার 15 দুটা ব্রেক নিবে সে, তাহলে টোটাল তার 1 ঘন্টা চলে যাচ্ছে। তাহলে তোমার যদিও তার সাথে কথা হয়েছে 8 ঘন্টা, কিন্তু সে কিন্তু তোমাকে দিতে পারতেছে 7 ঘন্টা। এই যে 7 ঘন্টা সেটি কিন্তু তোমার অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে। সো ইফ দ্য পার্টিকুলার ওয়ার্কার ইজ ফিটনেস ইনস্ট্রাক্টর হতে পারে, এন্ড অন্য ক্ষেত্রে একটা ওয়ার্ক ফিটনেস ইনস্ট্রাক্টর মনে করো জিম শেখাইছে, এন্ড স্পেন্ড 70 মিনিটস উইথ ইচ কাস্টমার, একটা কাস্টমারের পিছনে যদি 70 মিনিট ব্যয় করে, 10 minutes for consultation and booking and 1 hour for gym session, how many clients instructor একটা উইকে সে কতগুলো করতে পারবে? তাহলে আমরা কারো ক্যাপাসিটি প্ল্যানিং কিভাবে বের করতে পারি? বলা হচ্ছে যে কয় ঘন্টা কাজ করবে দিনে, সেটি হচ্ছে প্রথম কথা 7 আওয়ার্স। তাহলে 60 মিনিটস পার আওয়ার আমরা যদি মিনিটে বের করতে চাই, বা এবং কতগুলোর পেছনে কত সময় দিবে, আমরা যেহেতু মিনিটে বের করছি ভাগ দিচ্ছে কি দিয়ে? মিনিট দিয়ে। তাহলে এটাকে মিনিট করে নিতে হবে, তাহলে 60 দিয়ে গুণ দিলে 7 ঘন্টা মিনিট হবে। কয় দিন? 5 দিন, তাহলে সেটাও গুণ দিয়েছি, তাই না? 7 ঘন্টা করে কাজ করবে প্রতিদিন, তাহলে 5 দিনে কত? 5 7 35 ঘন্টা, তাহলে প্রতি ঘন্টায় 60 মিনিট, তাহলে সেটা 60 দিয়ে গুণ। এখন প্রত্যেকটার পিছনে সে সময় ব্যয় করে কতক্ষণ? 70 মিনিট। তাহলে একটা 70 মিনিট হলে এটা একটা উইকের 7 দিনের কিন্তু আমরা টোটাল যোগফল বের করেছি। তাহলে এতগুলো ঘন্টা সে দেয়, তাহলে একটা ক্লায়েন্টের পিছনে যদি 70 মিনিট দেয়, তাহলে কয়টা ক্লায়েন্ট সার্ভ করতে পারবে? 30টা ক্লায়েন্ট। এলে এটি হচ্ছে তার ক্যাপাসিটি। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হব। দেখো, তার আগে আমাদের কিছু টার্ম আমি একটু বুঝাই তোমাদেরকে। সেগুলো হচ্ছে ইনস্টলড ক্যাপাসিটি। আচ্ছা, এটা তো চলে গেছে এক লাইন বেশি। আচ্ছা,
এটা আশা করি বুঝেছি আমরা ক্যাপাসিটিটা কিভাবে নির্ণয় করতে হয়। সেটা হচ্ছে টাইম বাই টাস্ক। তাহলে যে কাজ যত দ্রুত করে দিতে পারবে একই পরিমাণ কাজ তার ক্যাপাসিটি বেশি। কোনো একটা বিষয়ের ক্যাপাসিটি মেজার করতে গেলে প্রত্যেকটা কাজের পিছনে তার কত সময় লাগছে সেটি অ্যানালাইসিস করলেই কিন্তু আমরা খুঁজে পাচ্ছি। ওকে, এখন আরো কিছু জানা দরকার, সেটি হচ্ছে মেজার অফ ক্যাপাসিটি। এটা কিভাবে মাপবো আমরা? তো এটি নানা প্রকার হয়ে থাকে। প্রথম হলো ডিজাইন ক্যাপাসিটি, বা এটা দিয়ে মাপা যায়। কিরকম ডিজাইন ক্যাপাসিটি? বলা হচ্ছে design capacity of a facility in plant engineer rate output of goods or service under normal or full scale operation condition. For example, আচ্ছা ডিজাইন এত কথা বাদ, ডিজাইন বলতে আমরা কি বুঝি? যে নতুন একটা ফ্যাক্টরির লেআউট ডিজাইন করা হলো। লেআউট ডিজাইন করা মানে কি? যে কোন কোন জায়গায় কতগুলো মেশিন বসবে। তাহলে ডিজাইন ক্যাপাসিটিটা হচ্ছে সেই ক্যাপাসিটিকে বোঝাচ্ছে। মনে করো 10টা মেশিন বসাচ্ছ, প্রত্যেকটা 100 কেজি করে। 100 কেজি তো আর মেশিন হয় না, সরি 10 হয়, ছোট মেশিন হলে হতে পারে। আচ্ছা ধরে নাও, তাহলে 10টা মেশিন বসাচ্ছ 100 কেজি করে, তাহলে টোটাল ডাইং ক্ষমতা হচ্ছে 1000 কেজি। এটি কি? এটি হচ্ছে খাতা কলমে। খাতা কলম মানে এটা তুমি ডিজাইন করছো যে হ্যাঁ তাহলে আমার 10টা মেশিন 100 কেজি করে ডাইং করবে, 1000 কেজি ডাইং করবে। কিন্তু আসলে কি সেটা হয়? আচ্ছা সেটা পরে। তাহলে ডিজাইন ক্যাপাসিটি আমরা বলতে বুঝেছি আমরা যে প্ল্যান করি সেই প্ল্যান অনুসারে আমরা যে ডিজাইন করি সেই ডিজাইন অনুসারে যতটুকু ক্যাপাসিটি পাওয়ার কথা সেটি। মনে করো এখানে যতটুকু একটা ক্লাসরুম, আমরা ভাবছি যে এখানে 100 জন বসা যাবে, কিন্তু আসলে 100 জন হিসাব করতেছি আমরা প্রতি স্কয়ার করে, কিন্তু আসলে কি 100 জন বসা যাবে? ওই যে আমরা হিসাব করতেছি, ডিজাইন করতেছি, ধরতেছি 100 জন, সেটি হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। ওকে, তাহলে ডিজাইন ক্যাপাসিটি আমাদের প্ল্যানিং ক্যাপাসিটি বা সেটি, এটি অ্যাকচুয়াল নয় কারণ এখানে কিছু লস আছে। এরপরে আমরা বলবো সিস্টেম ক্যাপাসিটি। সিস্টেম ক্যাপাসিটি কি? বলা হচ্ছে সিস্টেম ক্যাপাসিটি ইজ দ্য ম্যাক্সিমাম আউটপুট অফ এ স্পেসিফিক প্রোডাক্ট অর মিক্স দেন when the system of workers and machine capable of producing as integrated whole, and system capacity is less than design capacity because limitation of product mix, quality specification, breakdown equipment, and দেখো and efficiency of labor, long run and uncontrollable factors. কি কি রয়েছে? সিস্টেম ক্যাপাসিটিটা বলছে যে স্পেসিফিক প্রোডাক্ট আর প্রোডাক্ট মিক্স, আমরা অর্থাৎ একটা উৎপাদনকে বোঝাচ্ছি সিস্টেম ক্যাপাসিটি। তো সিস্টেম ক্যাপাসিটির ভিতরে কি কি থাকবে? একটা সিস্টেমের ভিতর দিয়ে, এটা বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম সিস্টেম হতে পারে, তাহলে কি কি থাকছে? এটি বলা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি থেকে কম। কেন কম? কারণ এখানে আমি যে ডিজাইন ক্যাপাসিটি 1000 কেজি বলতেছি, 1000 কেজি তো আমি পাবো না। এখানে কোনোটাতে ব্ল্যাক উঠবে, কোনোটাতে ব্লু উঠবে, কোনোটাতে আবার ব্রস উঠবে, কোনোটাতে ডাবল পার্ট ডাইং উঠবে, কোনোটা কখনো মেশিন বন্ধ হবে। এই যে সিস্টেম লস, এই সিস্টেম লসের পরে যে উৎপাদন হয় বা সিস্টেম লসের পরে যে ক্যাপাসিটি, সেটাকে আমরা সিস্টেম ক্যাপাসিটি বলছি। বলা হচ্ছে দ্য এফিসিয়েন্সি এক্সপ্রেস ইন দ্য রেশিও অফ অ্যাকচুয়াল মেজার্ড আউটপুট দ্য সিস্টেম ক্যাপাসিটি। সো সিস্টেম এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি সমান সমান অ্যাকচুয়াল আউটপুট বাই সিস্টেম ক্যাপাসিটি। ওকে, এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা যদি বলি প্রত্যেকটা মানুষের তো এফিসিয়েন্সি হয়। আচ্ছা আমরা তাহলে দুটো জিনিস দেখলাম, ডিজাইন ক্যাপাসিটি এন্ড সিস্টেম ক্যাপাসিটি। এবার আসে একটু ইনস্টল ক্যাপাসিটি। আমরা যখন ইনস্টল ক্যাপাসিটি বা ডিজাইন ক্যাপাসিটি একই, যদিও একটু পার্থক্য রয়েছে। ইনস্টল ক্যাপাসিটিটা হচ্ছে যে একটা মেশিন বা কোনো কিছু ইনস্টলেশনের সময় যেটা আমরা বলে দিই। ডিজাইন ক্যাপাসিটিটা হচ্ছে যে 10টা মেশিন 100 কেজি করে 100ই হবে, কিন্তু ইনস্টল ক্যাপাসিটিটা হচ্ছে যে একই জিনিস, কিন্তু তখন যারা মেশিন ইনস্টল করবে 100 কেজিতে তো আর 100 কেজি ডাইং করা যাবে না, 100 কেজিতে 98 কেজি, 97 কেজি, 95 কেজি ডাইং করা যাবে, সেটি হচ্ছে ইনস্টল ক্যাপাসিটি। ওকে, এরপরে আসে রেটেড ক্যাপাসিটি। বলা হচ্ছে ক্যাপাসিটি বেসড অন দ্য হাইয়েস্ট প্রোডাকশন রেট এস্টাবলিশড বাই দ্য অ্যাকচুয়াল ট্রায়ালস ইজ রিফার্ড টু এস এ রেটেড ক্যাপাসিটি। মনে করো তোমাদের ফ্যাক্টরিতে যে মেশিন রয়েছে একটি, সেটির 100 কেজির একটি মেশিন রয়েছে, কিন্তু সেটাতে সর্বোচ্চ ডাইং করা যায় আমাদের ইনস্টল ক্যাপাসিটি মনে করো বলে দিয়েছে 95 কেজি। তো সাধারণত 95 কেজিও তো এটা সর্বোচ্চ করা যাবে, কিন্তু আমরা কিন্তু সেটিও করি না, আমরা মনে করো 90 কেজি ডাইং করি। তো দেখা গেল যে একদিন আমরা সেটির 92 কেজি ডাইং করেছি, তো এই মেশিনের সর্বোচ্চ প্রোডাকশন হচ্ছে 92 কেজি। তখন সেই মেশিনের জন্য সেটার ক্যাপাসিটি, রেটেড ক্যাপাসিটিটা হবে 92 কেজি। ওকে, ইফেক্টিভ ক্যাপাসিটি। এবার আরেকটু আসি, নাম শুনে বোঝা যাচ্ছে। বলা হচ্ছে দিস কনসিডার হাউ দ্য অপারেশন উইল লং রান টার্ম বেসিস এন্ড হাউ উইল ইফেক্টিভ ক্যাপাসিটি। ইফেক্টিভ কোনগুলাকে বলবো? দেখো অ্যাকচুয়াল ক্যাপাসিটি এবং ইফেক্টিভ ক্যাপাসিটির ভিতরে কিন্তু পার্থক্য আছে একটু। আমি যদি বলি অ্যাকচুয়াল ক্যাপাসিটিটা হচ্ছে আমার ডাইং ফ্লোরে যা উৎপাদন হবে তাই, সেটি আমার অ্যাকচুয়াল ক্যাপাসিটি।
মনে করো H&M এর একটা কাপড় আছে, জারার একটা কাপড় আছে, তো দুটোই কিন্তু উৎপাদন হয়েছে, কিন্তু আমার বায়ারের দরকার কোনটা, প্রথমে H&M এর কাপড়টা দরকার, জারার কাপড়টা দরকার নাই। তাহলে একই সাথে H&M এর কাপড়টাও ডাইং হয়েছে, জারার কাপড়টাও ডাইং হয়েছে, এটি দুটোই যে ডাইং হয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল ক্যাপাসিটি, অর্থাৎ যা হয়েছে তাই। কিন্তু ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে যে জারারটা তো দরকার নাই, ওটা এমনি হয়েছে, তার মানে ইফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে শুধুমাত্র H&M এরটা। সেটিকে বোঝাচ্ছে ইফেক্টিভ ক্যাপাসিটি এন্ড অ্যাকচুয়াল ক্যাপাসিটি। 1 মিনিট আছে, কেটে যাবে, আবার জয়েন করবা। ওকে, তাহলে আমরা ইনস্টল ক্যাপাসিটি, রেটেড ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি, কতগুলো ক্যাপাসিটি পেলাম। তাহলে প্রথমে ছিল আমাদের ডিজাইন ক্যাপাসিটি, অর্থাৎ একটা ডিজাইন করে প্ল্যান করে আমরা যত ক্যাপাসিটি ক্যালকুলেট করি সেটি সিস্টেম ক্যাপাসিটি, ক্যালকুলেট ক্যাপাসিটি থেকে কম, কারণ সিস্টেম লস যাকে বলি সেখানে প্রোডাক্ট স্পেসিফিকেশন, প্রোডাক্ট মিক্স, মেশিন মেইনটেনেন্স ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। ইনস্টলড ক্যাপাসিটি, রেটেড ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি এবং সেই সাথে অ্যাকচুয়াল ক্যাপাসিটি রয়েছে। তো আশা করি বিভিন্ন প্রকার ক্যাপাসিটি গুলো আমরা বুঝতে পেরেছি। তো এখানে আমরা যদি দেখি যে ডিজাইন ক্যাপাসিটি, ইফেক্টিভ ক্যাপাসিটি, প্ল্যান ক্যাপাসিটি, এটা যদি পুরোটাই ডিজাইন ক্যাপাসিটি সাধারণত হয়ে থাকে, আমরা হিসাব করি, তারপরে এটা ইফেক্টিভ ক্যাপাসিটি এন্ড প্ল্যান্ট লস হয়ে যায়, অ্যাকচুয়াল থেকে পাই না, অ্যাকচুয়াল আউটপুট, এভাবে চলে। তো এখানে উদাহরণ দেওয়া আছে একটা, আমরা যদি দেখি